তিনটা চারটা। এখন যদি মনে করো যে বেশি কামড়ায় তাহলে তো অবস্থা খারাপ, তুমি কিন্তু দেখবে না, তুমি কি তুমি তো বলবে কোথায় নিয়ে যাও সদর নিয়ে চলে যাও গভীর বিজ্ঞান করে। এখন তুমি কিন্তু কামড়ায় তোমার কথা কথা আসছে, তাহলে আসার পর বলছে আমি কি করি, এই মুহূর্তে কি করবো, এই মুহূর্তে কি করা, এই মুহূর্তে আগে যদি সে বলতে পারে যে আমার এই জায়গাতে কামড় আছে, ওই জায়গাটা আগে সুন্দর করে দেখতে হবে কোনো আল বা যেটা বলো ভুল আছে না, কারণ ওটা যদি থাকে তাহলে তুমি ভিতরে যাতে থাকবে, কারণ সচরাচর ওটা কোনো না কোনো ভেঙে দেয়। ভালো করে বুঝো আমার কথাটা, ওটা যেটা ফুটায় ওটা ফুটার পর ভেঙে দেয় না, ওটা থেকেই যায়, ওটা থেকে রিয়াকশন আরো বেশি। ফার্স্টে বছর পরিষ্কার করে দেবা নাই তো শেষ, তারপরে তাকে একটা ব্রেকজা ইনজেকশন দেবা, আদারওয়াইজ কটসক তাদের কাছে যেটা পাবা দেখুন একটা ইনজেকশন দেবা, ঠিক আছে। পাশাপাশি অ্যাভিল একটা ইনজেকশন দেবা, এদিকে কিন্তু কোনো খায়ার কাজ করবে না, আমার কথা ভালো করে বুঝো, কারণ যে কোনো সময় অ্যানাফাইলেটিক শক হতে পারে, রোগী যে কোনো সময় আনা যেতে পারে, এটা সব বিষয় এখানে কথা বুঝতে পারছি। তাহলে এক নম্বর কি দেবা, ফসফরাস অথবা স্টেরয়েড যে কোনো একটা ইনজেকশন দিলা, বানাবো অ্যাভিল একটা ইনজেকশন দিলা, গ্যাসের একটা ইনজেকশন দিলা, আর এই রোগটা কিন্তু ব্যথা করতে পারে, হ্যাঁ তাহলে ব্যথার একটা ওলা ফোলা কিছু খাওয়া দিলা, ওলা মুরগি বা বলগাইন একটা দিলা। এই পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, অ্যানাফাইলেটিস সকলে কি হবে, শ্বাসকষ্ট হতে হওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে মডিলিভার দিতে পারো একটা, রোগীটা এক্সাইটেড হয়ে যাবে না, ভয় হয়ে যাবে, মরে যাবো, তাকে একটা টেনশন ওষুধ দাও। দিস ইজ কল প্রপার ট্রিটমেন্ট। আমার কথা কি বুঝাতে পারছি, যখন এগুলো দিবা রোগী অবশ্যই কি হবে, চলে যাবে। তারপরও যদি তুমি ব্যর্থ হও তোমার কাজ করে, অনেক সময় অ্যাক্টোডিনও দেওয়া লাগতে পারে, মেডিসিন দেওয়া লাগতে পারে, হার্ট রেট দেখা লাগতে পারে, তো সেটা তো আর কিছু নয়, তখন কি করলে কি করবা, সদর হসপিটালে। আর এই রোগীগুলাকে কখনো প্রাইভেট চেম্বারে পাঠায় না, আমার কথা শুনো ভালো করে শুনো, সবসময় চেষ্টা করবা সদর হসপিটালে। এখন তোমার মনে হতে পারে ক্যান্সার, কোনো একটা রোগীর অবস্থা তুমি যখন দেখেছ খারাপ, ওই রোগীটাকে কখনো কোনো প্রাইভেট ডাক্তারের চেম্বারে পাঠাবা না, আমার কথা কি বুঝতে পারছি। তোমার অত মনে হতে পারে তোমরা এই সিস্টেমগুলো শিখবা, পিসি বলে একটা সিস্টেম আছে, তো তুমি একটা রোগী দিলে তুমি টেস্ট টাকা কিছু টাকা পাবে, তো প্রত্যেকটা ডাক্তাররা এরা করে, প্রত্যেক ডাক্তাররা তুমি এখন সে ডুবে পড়ে যে রোগীটা মরে যাবে বা রোগীর অবস্থা ভালো না, হঠাৎ করে তুমি সেই রোগীটাকে তুমি পাঠিয়ে দিছ যে অমুক ডাক্তারের কাছে যাও, গেলে ওখানে তোমার ট্রিটমেন্ট করবে, এখন রোগী আসা গেছে মরে, তুমি মনে করো না যে তোমার ছেড়ে দেবে, কারণ তুমি বুদ্ধি দাদা, ওরা তো সদরেও নিয়ে যেতে পারে, ওরা তো অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো, তাই না। তুমি কি করছো, তুমি বুদ্ধি দিচ্ছো, বুদ্ধিতে বলছো অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও, আর অমুক ডাক্তারের কাছে যখন নিয়ে যাবে যাই মরে, তাহলে তোমার কি অবস্থা হবে, আমার কথা বোঝাতে পারছো। সেই জন্য সবটা যদি দেখো কোনো রোগীর অবস্থা খারাপ হচ্ছে, কোনো সময় অ্যাক্সিডেন্ট খারাপ কিছু হতে পারে, তোমার ফার্স্ট টার্গেট থাকবে যে কোনো সরকারি হসপিটাল হোক, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হোক, এগুলো তো তোমাকে রেফার করা, বুঝতে পারছি। আর সরকারি কোনো জায়গাতে রেফার করে কৃষি কাগজে আসে না, 15,000 থেকে 2,000 টাকা ভাড়া থেকে ভাড়া দিতে পারা লাগে, হ্যাঁ রিক্স লওয়া যাবে না। আরে কিছু কিছু রোগী আছে প্রতি ডাক্তাররা ফোন দেয় করতেছে 2 ঘন্টা ধরে বসে আছে, এখনো তুই বসে থাক, রোগী যখন একটু আপডেট হয়, রোগী একটু ভালো হয়, তারপর বাসায় আসে, কিছু করার নাই তো আছে, মনে করো না যে ট্রিটমেন্ট দিচ্ছে আর আমি পেশা দাও, তাহলে তুমি ধরা পড়বে কোন টাকা, তোমার তো অ্যান্টিবায়োটিক টাকা যাবে না, ঠিক আছে বলতো অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, এই এক জায়গায় তোমার তোমার উঠে পারবা, আমার কথা বুঝো না। এই জন্য তুমি বেশি খারাপ হবে তখন তুমি নর্মাল আছে, ভালো আছে, ওটাও মুখ ডাক্তারের কাছে দেখাতে পারছি না।
যে এমার্জেন্সি কেসগুলো বিশেষ করে দেখো সরকারি হ্যাঁ অনেক সময় রুগী যদি ভালো থাকে স্টেবল থাকে বা ভদ্র মানুষ বুঝে তখন আপনি এইভাবে পরামর্শ দিতে পারেন কেউ ডাক্তার ভালো বা এই আপনারা নিয়ে যাতে আরে এই তোরে নিয়ে যা আমি আসি তাছাড়া সাথে আমি যাচ্ছি চল এক করার কথা কিন্তু খুব নর্মাল কিন্তু আমার কথা ভারতে কিন্তু অনেক অনেক কিন্তু জেরো ফ্যাক্টস তাহলে অ্যালার্জি গেল তারপরে গেল ভিনরুলে কামড়া গেল তারপরে আছে বললাম তাহলে ভিনরুলে কামড়ালে কি দিবা দেখছে অথবা আমি আস্তে আস্তে ঠিক আছে মানে ওই রিক্সটা থাকবে না আমরা অনেক সময় ঢুকে অক্সিজেন দেওয়া লাগে আমার নেবুলাইজেশনও ঠিক আছে যেমন কালকে একটা রুগী আসছে রাত 8:30 থেকে ইমার্জেন্সি কেস গেলাম তার রুগীটাকে কথা বলেন টাকা আছে মাছ সব ভালো আছে কথা বলে না টাকায় আছে নড়াচড়া করতে সব তারপর একদম বুঝে ধরতে পারবে আমি 2-3 রুগী তোমাকে রিক্স যদি কিছু হয় আমি রুগী থেকে টেস্ট করে দেওয়ার পর ইমার্জেন্সি অক্সিজেন লাগবে আর ইয়া লাগবে সতর্কতা করতে পারবে আগে সতর্কতা বন্ধ করা তারপর তুমি কি করতে পারবে রোগী কোথায় গেল সতর্ক যায় ভর্তি করে ওখানে গ্যাস নিয়ে অক্সিজেন দিল পরে টেস্টগুলো রিপোর্ট দেবে আর এই যদি রোগী যদি মরে আছে আমার কোনো সুস্থ কেন আসবে না অলরেডি তার এগুলো সমস্যা আপনার সতর্ক নিয়ে যান বাকি আপনার টেস্ট করে পারলে আমি রিপোর্ট দেবো পরে টেস্টটা করে দেবো এখন আমি ফোন ধরে করে এই আপনি সবাই দেখি আছে বাড়িতে বসে আছে নাকি না আর আমি ফোন ধরে করে যদি কোনো দেরি থাক তা লাগে আমি আসি তো আর এর মধ্যে কিছু একটা হয়ে গেল আমার লাইফের একটা হিস্ট্রি বলে আমাকে বলছি স্যার একটা রুগী আছে মানে আমার খুব কাছে ওরই দাদি আর আমার বড় ভাই ওরই দাদি মারা পরিবেশ ভালো এলাকাটা ওই লিখতে দেয় আমার বলে স্যার ইয়েস আসার সাথে সাথে আপনাকে থাকা লাগবে তখন ঠিক আছে আপনি আসেন রুগীকে নিয়ে আসতে আমি চেম্বারে আসি রুগী জাস্ট আসা বসছে বডি শরীর ছেড়েছে তো ভিডিও দেখা যায়নি পালসও দেখা যায়নি মানে মনে করে না আপনার কিন্তু যেখানে থাকে মানে কার্ডিয়াক অ্যারেস্ট করে মানে ও নিয়ে আসা জাস্ট বসাছে রুগীর জন্য টাচ করবো সেটাও মানে রুগীর মুখ থেকে কথা শুনে সেটাও পায় রুগী ওরা বললাম যে এখন সবাই নিয়ে যাচ্ছে ওখানে ইসিবি করে তারপরে আর রুগী তো কোনো ট্রিটমেন্ট পায় রুগী আস্তে আস্তে শেষ তত কিছু করার নেই না ডাক্তারের আছে না তো ওই বললাম ফ্যামিলি সাবু নিবাস কোনো ডাক আবার সামনে সব হইলে কিছু কষ্ট মানুষ কিন্তু কথার কথা এই দুটো দেখে ইনজেকশন দিচ্ছি তখন ট্রিটমেন্ট করার পর শুধু কিছু হলো বলে যে ইঞ্জেকশন দিয়ে মারা গেছে বলবে আর কি কালকে আরেকটা রুগী আসছে 3 দিন আগে শ্বাসকষ্ট 75 বছর বয়স তো রুগীর ট্রিটমেন্ট দিলাম হঠাৎ করে দেখি পরে আগে রুগী সে রুগীটা কালকে ভুল হলো না দেখলে তো হলো না আমার রুগী তো কাছাকাছি আসে না সব রুগী 7 বছর পরে তো রুগীর খুব ব্যাক করে গেছে এখন আমি বললাম কি ব্যাক হয়ে গেছে না পেজ পাচ্ছে ব্যাক তো রুগী ছিল ওটা স্যার এই যে হঠাৎ করে মাথা ওঠে তাই বললাম আমি মোবাইল বললাম দুষ্টি ডাক্তার নেই একটা ওষুধ দিচ্ছে না ওষুধ দেওয়া আছে কন্টিনিউটা গ্যাসে একটা ঘুমে এত কিছু দেওয়া না এরা খায় বেশ পাচ্ছে বেলা সমস্যা হবে না শিক্ষিত মানুষগুলা জানে আর যদি অশিক্ষিত মানুষগুলো নেই ওষুধ খায়
আগে আমি মারো অপেক্ষা করি। ওরা আবার ওই থেকে ঠিক করতে প্রমাণ করে খাওয়া ঠিক আছে রোহিতটা বললাম দেখে আর শুনে কাজ করতে হবে। বুঝতে আমার কথা এখন আমার ফ্যামিলি কোনো একটা মেম্বার যদি কোনো কারণে কথার কথা অপচিকিৎসায়ও যদি মারা যায় বা ভুল ট্রিটমেন্ট বা কোনো কিছু তাহলে আমি যাকে মনে হয় কমপ্লেন করবো আমরা বলছি ভুল মানুষের ক্ষতি পারে সে একটা হসপিটাল ভর্তি করা আছে কোনো কারণে আপনার হচ্ছে একটা মারা গেছে বা ভুল ট্রিটমেন্ট তো হয় না অ্যাকচুয়ালি ভুল ট্রিটমেন্টে তো কোনো মানুষ মারা যায় না কোনো ডাক্তার তো চাইলে রোগীও সর্বোচ্চ চেষ্টা করো বাই চান্স কোনো কাজ করো সেটা বুঝে দিতে পারবে ক্লিয়ার আমার কথা তো রোগী যদি এমার্জেন্সি রোগী হয় আর যদি তোমাকে রাতের বেলা ডাকে তুমি এমার্জেন্সি কেস তুমি খারাপ তোমার যাওয়ার দরকার নেই তোমাকে খোলারই দরকার নেই খাওয়া সব মিলে যাবে আর বাই চান্স দেখা গেল সম্পর্কের খাতিরে তোমাকে যেতেই হচ্ছে আছে না সম্পর্ক না করা যায় না যাওয়ার পরে তোমার আর কোনো উদ্ধার করার দরকার নাই খবর ক্লিয়ার দেওয়া আছে ক্লিয়ার দেওয়া হবে কোথায় কোরে তাহলে আমার কথা বুঝতে পারছি এরা ধরো মাথার এই বিশেষ করে রাতের কেসগুলোতে বলো তারপর আর বুঝতে পারছি রক্তটা সাইডে ঢুকে যায় ওখান থেকে ইনফেকশনটা হয় বুঝতে পারছি এবং এটা মনে রাখবো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কখনো আরো এরকম হয় যে অ্যাঙ্গুলের সাইডে হয়ে গেছে ব্যথা করে এক নম্বর কথা জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিবা দুই নম্বর ভিতরে মুস্তাকিল কোষ বের করে দিবা ঠিক আছে কিভাবে করে দিতে হবে কাটা না জাস্ট একবারে ইনটেক ইনজেকশন সিরিঞ্জ আছে না সিরিঞ্জ দিয়ে চাপ দিয়ে বের করে দিবা ঠিক আছে দেয়া অ্যান্টিবায়োটিক চালাবা নেইলের কোনো প্রবলেম থাকলে নেইল কেটে দিবা রুগী এমনি ঠিক আছে ভালো হয়ে যাবে অন্তত বলতে পারছি এটার জন্য স্পেসিফিক কোনো কিছু করা লাগবে না কিন্তু মনে রাখবা যে কানি দশা আমরা যেটা বলি এটা মানুষের ভাষা আমি এখান থেকে অবকাশ বিশেষ করে এটা কাদের হয় বিশেষ করে পায়ের ক্ষেত্রে যারা কৃষি কাজ করে কৃষি জমিতে আঙ্গুল দিয়ে এমনি না খারাপ আছে আমার কাদর জমিতে করছে কাজ ওরা ভিতরে ঢুকাছে কাদর বাড়িতে আসা যদি কোনো পা এদিক ওদিক মারলো পা দেওয়া হয়ে গেল শেয়ার করছে কাদরটা ভিতরে ঢুকা তুমি ইনফেকশন করবে না করবে তো ওই যদি ওটা ভালো করে পরিষ্কার করে তাহলে কিন্তু আর এই চান্স থাকবে কাগজ কাজ করে আসা এই কানের মধ্যে মনে করো যে এই কানের মধ্যে মনে করো যে তোমার কাগজ ঢুকাই আছে তাহলে ওই কাগজ কি আর ইনফেকশন করবে না ইনফেকশন তো করবো হাত ধরবে তাহলে আমার কথা বুঝতে পারছি ভয় কোনো কারণ নাই আসবে নীল দেখবে যদি সাইড সুইটে ঢুকে যায় কাটা দিবে ইনজেকশন সিরিজটা ব্যাক করে দিবে আমার কথা বুঝতে ব্যাক করে চাপ দিয়ে এত সুন্দর করে ব্যাক করে ভ্যাডিন দিবেন ওয়াশ করবে অ্যান্টিবায়োটিক দিবেন ব্যথার ওষুধ দিবেন সিভিট দিবেন যদি ডায়াবেটিস না থাকে কিন্তু ট্রিটমেন্টটা রুটিন করা যাবে আর বলে দেবে যে যদি এই আঙ্গুল যদি ভিতরে যায় মানে আপনাদের আঙ্গুল আছে মানে ব্যাকা কোনো ডাক্তার দ্বারা সম্ভব না আপনার কাজ হচ্ছে কিছুদিন পর পর আঙ্গুল কেটে কেটে যাতে ভিতরে না যায় এই বুঝতে ছেড়ে দেবেন আমার কথা বলতে পারছি আবার অনেকে আছে রিকারেন্ট যদি হয় বারবার হচ্ছে আঙ্গুলের সমস্যা নেট ভিতরে ঢুকে যায় তাহলে তার সমাধান একটা আঙ্গুল তুলে ফেলে দেওয়া আমার কথা বুঝতে পারছি আঙ্গুল তুলে ফেলে দেওয়া নতুন করে আঙ্গুল কথাটা অনেক সময় স্বাভাবিক হয় কারণ আমার এক ডাক্তার কলেজ ছিল তারা একটা আঙ্গুল 3বার খোলা গেছে তারপরও ঠিক হয় কিছু করার নেই আচ্ছা বাইরে যে এসি বাস যেটা আমরা বলি আগে একটা সময় ছিল থাকতে যে দৃষ্টি মানে খুলে মাথায় ধরে হ্যাঁ শুনকে হ্যাঁ কিছু কিছু একটা রোগী দেখছিলাম প্রায় 10 দিন আগে হবে এই যে এমন অবস্থা হয়েছে রক্ত বেরোয় হ্যাটা মানে লাল মাংস দেখা যাচ্ছে এইটা মোস্ট অফ দ্য টাইম অফ ফাঙ্গাল ইনফেকশন যখন প্রথম দিকে হবে এটা মনে রাখুন ফাঙ্গাল ইনফেকশন ঠিক আছে শুধু পাটা ভালো করে পরিষ্কার রাখলে আর ভিজা রাখা যাবে না আপনি হাত পা ধুলে কোনো একটা কাপড়টা সুন্দর করে ভিতরে দিয়ে পরিষ্কার করতে হবে মানে
মানে শুষ্ক রাখতে হবে। আপনি যদি শুকনো রাখতে পারেন তাহলে ওই ফাঙ্গাল ইনফেকশন আর বাইরে হয়ে না, ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যাবে। বুঝতে পারছি? আর যদি ভিজা থাকে তাহলে সবার টাকা পাকই ধরবে, মানে ফাঙ্গাল ইনফেকশন হবে। ফাঙ্গাল ইনফেকশন হয় তো থামা থাকবে না। এই ফাঙ্গাল ইনফেকশন একটা সময় হয়ে যাবে ব্যাকটেরিয়াল, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল যখন ইনফেকশন হয়ে যাবে তখন ওই জায়গা হয়ে যাবে ঘাম, মুদ আসবে, রস আসবে, তখন আবার অ্যান্টিবায়োটিক লাগবে। কথা কি ক্লিয়ার? জায়গাটা পরিষ্কার রাখতে হবে, হ্যাবিটটা পরিষ্কার করতে হবে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়। আর যদি প্রথম দিকে হয়, যদি চুলকায়, অ্যান্টিহিস্টামিন কিছু দাও চুলকানির জন্য, ফাঙ্গাল কোনো একটা ক্রিম দাও, বেশি হলে মুখে ওড়ানি দিবে টানবে, না হলে শুধু ক্রিম দিলে হবে। পাশাপাশি জায়গাটাতে উইকেন্ডটা বোঝাতে হবে কোনোভাবে যেন ভিজা বা স্যাঁতসেঁতে না থাকে। ক্লিয়ার? আমার স্যার কিছু পেশেন্ট আসে তারা এসে বলে যে তাদের পায়ের যে গোড়ালি এখানে ব্যথা অথবা পায়ের তালুতে ব্যথা করে স্যার, এটা জন্য আচ্ছা, এই শুনুন ভালো করে, এটাকে বলা হয় হিল পেইন, মানে পায়ের গোড়ালি ব্যথা। আমার কথা বুঝতে পারছি? একটা জিনিস মনে রাখবে, এটা কয়েকটা ডায়াগনোসিস একসাথে হয়। এটা এক্সরে না দেখে ডায়াগনোসিস করা যায় না। একদম তুমি এক্সরে দেখতে হয়। আমাদের মানে তোমাদের বাংলা ভাষায় বলতেছি আমি, আমাদের এখানে একটা হাড্ডি আছে, হ্যাঁ এখানে আছে হাড্ডির এখানে বর্ষির মতো একটা বের হয়। কি বের হয়? বর্ষির মতো একটা বের হয়। অনেকের এটা হয়, তো অনেকের যখন বর্ষির মতো একটা বের হয়, তো যখন আমি নর্মালি আসি কোনো ব্যথা নাই, একদম ওকে, আমি তখন চাপ দিয়ে বর্ষির মতো অ্যাঙ্কটা আমার মাংসে লাগে। কি বললাম? বর্ষির মতো অ্যাঙ্কটা আমার মাংসের মধ্যে ঢুকে কিন্তু ব্যথা লাগবে না? কিন্তু দেখো বল ঢুকে ব্যথা লাগবে না, স্বাভাবিক না? আর ওটা তো এমন না যে কাপড় ঢুকিছে, প্রতিদিনই হাঁটের চক্কর প্রতিদিন লাগিয়েছে, তাহলে ওটার ব্যথা একটু আলাদা থাকছে। বুঝতে পারছি? এই বর্ষির মতো অ্যাঙ্কটা যদি কারো হয়, ওখান থেকে হিল পেইন হতে পারে। বুঝতে পারছি? তাহলে এটার ক্ষেত্রে যদি পার্মানেন্ট সলিউশন চাও, এক নম্বর হ্যাপি কেটে দেওয়া লাগবে। আর যদি সেটা যদি না পারো তাহলে কি করতে হবে? তাহলে নরম জুতা পরতে হবে। আমার কথা বুঝতে পারছি? নরম জুতা, তাহলে যদি পঞ্চের নরম জুতা পরে তাহলে চাপ একটু হলেও কম করবে না। জুতাগুলো ফ্লোরের উপর চাপ দিচ্ছে, নিচেটা শক্ত না, ব্যথাটা নরম জুতা পরলে যে ব্যথা হবে না সেটা না, পূর্ণভাবে ব্যথা বুঝতে পারছি? আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে আমরা কয়েক ধরনের ট্রিটমেন্ট করি। সর্বপ্রথম হালকা একটা স্টেরয়েড দিয়ে রাখি। আরেকটা এই দিকটা হচ্ছে টেন্ডন গাছে, ওই টেন্ডনে অনেক সময় ইনফেকশন হয়। এক্সরেতে যখন দেখি আমরা কোনো বসির মধ্যে কিছু হয়নি, দ্যাট মিনস টেন্ডনে ইনফেকশন হচ্ছে। বুঝছো? এই দিকটা একটা টেন্ডন গেছে, টেন্ডন গেছে বলে বা আমার এইভাবে হচ্ছে, ঠিক আছে? তো এই টেন্ডনে অনেক সময় ইনফেকশন হয়। ইনফেকশন যখন হয় তখন ব্যথা। এটা ট্রিটমেন্ট হচ্ছে সর্বপ্রথম আমরা হালকা ধরনের একটা স্টেরয়েড দিয়ে রাখি, যেমন পটানো, হ্যাঁ এই টাইপের, বা সলিউটেড হয়। দেন হচ্ছে একটা ব্যথার ওষুধ দিয়ে ধরি, একটা ক্যালসিয়াম দিয়ে রাখি, একটা গ্যাসের ওষুধ দিয়ে রাখি। পাশাপাশি আমরা বলি কিছু এক্সারসাইজ করতে, যেমন প্রতিদিন সকালে এবং বিকালে বা সন্ধ্যায় উষ্ণ গরম পানি ব্যবহার দিয়ে আমরা বলি একটা জয়েন্ট পর্যন্ত 10 মিনিট বাইরে রাখি। হ্যাঁ, সেকেন্ডলি নরম জুতা পরে এবং দিনে 3 বার ম্যাসেজ করেন। এখানে বলে তেল হোক বা তেল দিয়ে এখানে ম্যাসেজ করেন, তাহলে হয় কি ব্যথাটা কিছুটা কম থাকে। তারপরও ব্যথা যাচ্ছে না, তখন আমরা এখানে ইনজেকশন, আমরা ইনজেকশন। কিন্তু যদি বর্ষির মতো হয়ে থাকে তাহলে কিছুতেও কাজ হবে না, ওই নরম জুতা পরতে হবে, তাহলে ঠিক আছে। আবার অনেকের আছে এই টেন্ডন ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে আমি যে ট্রিটমেন্টগুলো বললাম এগুলো দিলে এমনি হয় ভালো আছে, করার কিছু না। তো এটা স্যার ইঞ্জেকশন যদি দেওয়া লাগে তাহলে কোনটা স্যার? স্টেরয়েড ইনজেকশন, আবার তার সুদা দিস না, এটা সাইড করে দিতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে।
সাথে লোকাল দিয়ে দিতে হয়। ক্লিয়ার আমার কথা? এটা হচ্ছে হিটপিক। তাহলে দুটা কারণ হতে পারে, এর জন্য ইনফেকশনের জন্য হতে পারে। আবার দেখলো যে কারো হালকা ব্যথা, কন্টিনিউয়াস ইনফেকশনও নাই মনে কর, বাড়তিও হয়নি, একই ধরনের ব্যথা হচ্ছে কিন্তু না তোমার ওজনের জন্য। আমার কথা কি বুঝতে পারছি? ওজনের জন্য। তাছাড়া লাইফস্টাইল আলাদা। এখন তারা যে ফিটেওয়ালা খালি বহন করে, যারা সিঁড়িতে বারবার উঠে উঠে, হ্যাঁ, খালি পায়ে থাকে, তাদের ব্যথা। আজ এক্সাম্পল আমার বাসায় ইলেকট্রিক কাজ হচ্ছে, বোঝানোর জন্য ভালো করে বলতেছি, বুঝো। আমি তো সারাদিন এখানেও বাইরে থাকি, সবসময় চেম্বারে থাকলে তো তার চাপ আছে, বা এই চেম্বার ওই চেম্বার করে দিলে করতেছি। কিন্তু আমার লাইফে ওইরকম কোনোদিন ব্যথা আমি অনুভব করিনি। আমার বাসায় ইলেকট্রিক কাজ হচ্ছে, তো আমি টাইলসের উপরেই মনে করতে দাঁড়ায় আছি, প্রায় 7-8 ঘন্টা আমি মিস্ত্রিরা কাজ করতেছি, ওদের মধ্যে শুনতেছিলাম, কাজ করতে পারছি। ওই রাতে আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ ব্যথা আমার পায়ের তালুতে, এত পরিমাণ ব্যথা যে আমি ঘুমাতে পারিনি। তার মানে এখানে কিন্তু তার লাইফস্টাইলও একটা ইম্প্যাক্ট। কারণ আমি খালি পাইছিলাম, আমি যদি একটা কনসিস্টেন্ট করতাম তাহলে এই ব্যথাটা কিন্তু এতটা অনুভব হতো না। তার মানে কি লাইফস্টাইল। তাহলে যে মানুষটা সারাদিন খালি পায়ে দৌড়াচ্ছে রুমের মধ্যে, মানে আমার কথা বলতে পারছি, চাইছে বাসা হোক বা প্লাস্টার ভালো, ওর মধ্যে খালি পায়ে দৌড়াচ্ছে, ওই রুম তো ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সে নরম একটা কনসেন্ট্রেট করে রুমের মধ্যে ঘুরে, তার ব্যথা হওয়ার সম্ভাবনা কম। আমার কথা বলতে পারছি? তারপরে কানে পুরো শব্দ হয়, শুশু বম্ব শব্দ। কতদিন ধরে হচ্ছে এটা? মোটামুটি 4 দিন। কান থেকে বলা হচ্ছে, আমার কথা বোঝাতে পারছি। আমার সব কানে কথা তো সমস্যা হতে পারে, আমার সব দুশোর সময় পানি উঠে থাকতে পারে, বুঝতে পারবি? তোমার যদি বেশি সমস্যা হয়, এই যে একটা ডক্টর দেখা যাবে, বুঝতে পারছ? কিসের ডক্টর দেখাবা? এই যে একটা নাকি বলা ডক্টর, বেশি সমস্যা হলে দেখা যাবে। হ্যাঁ নাকে রক্ত আসার কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্লিডিং। কোনো কারণে ব্লিডিং, তুই পড়ে গেছো, নাকে আঘাত পাইছো, কেউ ঘুষি মারছে, বল কাটছে, বল আসা লাগছে, হ্যাঁ, যদি হিট লাগে কোনো কারণে, সেখান থেকেও রক্ত আসতে পারে। আগের কারণগুলো জানো যে কোন থেকে রক্ত আসে না, যদি হিট আঘাত লাগে। অনেক সময় নাজাল পলিপ যদি হয়, মানে সিভিয়ার আকার ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে আসতে পারে। 3 নম্বর তোমার অ্যালার্জির সমস্যা আছে, নাকানা শুরু করতে ইচ্ছা মতো শুরু পাইছিস, হয় না? তুই নাক শুরু পাইছে কোনো কারণে ভিতরে লাগছে, ওখান থেকেও ব্লিডিং হতে পারে। 3 নম্বর। 4 নম্বর, একটা রোগ আছে, ওই রোগের নাম বলা হয় হেমোফিলিয়া। কি বলা হয়? এটা একটা জেনিটাল, মানে কনজেনিটাল একটা ডিজিজ, মানে জেনেটিক একটা ডিজিজ। এটা হলেও আমাদের রক্ত আসতে পারে, ঠিক আছে? মোটামুটি এই কিছু কারণে আমাদের নাকটা রক্ত আসে। আগে তোমাদের স্পেসিফিক বুঝতে হবে রক্ত এখন যদি নাজাল পলিপস হয়ে আসে, সেটা আলাদা বিষয়। কারণ কি ওটা নাজাল পলিপসে ট্রিটমেন্ট করতে হবে, রক্ত বন্ধ করে ওষুধ আলাদা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারবে। হেমোফিলিয়া হলে তোমার আমার কারোর পক্ষে সম্ভব না, রক্ত আসবে,
কারণ রেজাল্ট ডিক্রিজ ওষুধটা কিছু সময় বন্ধ করে কথা কিন্তু আজীবন ভালো হবে না। এখন কেউ লাগা আসছে কেউ খুশি মারছে আমার কথা বলা ধাক্কা লাগছে কারণ একটু তো পাওয়া হয় এই রোগীটার এখন রক্ত বন্ধ করে রাখতে হবে। যদি নর্মালি কোনো রক্ত আসে ভালো করে বুঝো আমার কথা, যদি নর্মালি রক্ত আসে এসে রক্ত বন্ধ হয়ে গেছে না ভালো করে দেখছো ক্লিয়ার আছে তাহলে ভয়ের কোনো কারণ নেই, এটা নর্মাল। আসলে জানি ক্যাপসুল দিবা অ্যান্টিবায়োটিক এসে দিয়ে বন্ধ করে দেবে। কিন্তু যদি রক্ত বন্ধ না হয় যদি রক্ত বন্ধ না হয় মানে কি তোমার এখানে কেটে গেছে রক্ত গেছে আর রক্ত আটকা পড়ছে একই জিনিস মনে করো। কিন্তু যদি রক্ত বন্ধ না হয় আচ্ছা তোমার এখানে কেটে গেছে রক্ত যদি বন্ধ করতে পারতেছ না কি করবা? চাপতে ধরবো না বা পথটা চাপতে ধরবো নাকে পড়তেছে। যদি কারো নাকটা ঝরে রক্ত আসে রক্ত আসলে বন্ধ হচ্ছে না রক্ত বারবার পড়তেছে কিছুক্ষণ আসে একটু পরে বন্ধ হচ্ছে মানে বন্ধ হচ্ছে আবার পড়ছে আমার কথা বলে দিতেছি একবার বন্ধ হচ্ছে না আসছে তখন কি করবো? রক্ত বন্ধ করতে হবে। তাছাড়া মানুষকে রক্ত ঢুকে যায় যে কোনো সময় লাঙ্গও চলে যেতে পারে। আবার অনেক সময় নাকের রক্ত কিন্তু মুখেও আসে এখানে কনফিউশন হয়ে যায় মুখে লাগছে না নাকে লাগছে না। এটাকে বলি আমরা ন্যাসাল প্যাক দিতে হয় কি দিতে হয়? ন্যাসাল প্যাক মানে ন্যাসাল যেমন এখানে ক্যাটাগরি দুটো করো বান্ধব দেওয়া না বা বসতে চাপতে হবে যে করবো ন্যাসাল প্যাক দিতে হবে। লিডো নাইন জেলি আছে না ন্যাসাল প্যাক জেলি দেখছো তো ন্যাসাল প্যাক জেলিতে বস দিতে হয় নিয়ে জেলি বসটা খুব সুন্দরভাবে জেলিটা মাখতে হয় তারপর ওটা আস্তে আস্তে করে নাক দিয়ে ভিতরে দিতে হয়। এটা প্র্যাকটিস ছাড়া হবে না কিন্তু জুড়ে জুড়ে দিলে কিন্তু জুড়ে জুড়ে যাবে হ্যাঁ দিয়ে আস্তে 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 স্লোলি 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 আস্তে আস্তে করে ভিতরে দিতে হয় একবার লাস্ট পর্যন্ত এই না করছে অবস্থা। এখন ভিতরে যদি তুমি দাও যেহেতু ন্যাসাল জেলও আছে তার অনেক অ্যানেস্থেসিয়া হয়ে যাবে ব্যথা কমে যাবে পাশাপাশি নাকগুলো ন্যারো হয়ে যাবে ব্লাড ভেসেলগুলো ন্যারো হয়ে যাবে পাশাপাশি চাপ সৃষ্টি করে আছে কি করে আছে চাপ সৃষ্টি আর ব্লিডিং হবে। আর যদি কারো কন্টিনিউয়াসলি এইভাবে যদি আসে ব্লিডিং তাহলে তাকে ন্যাসাল প্যাক দিতে হবে ঠিক আছে দিয়ে একদম বন্ধ শেষ। ও 48 ঘন্টা 72 ঘন্টা পরে আস্তে আস্তে করে বুঝতে পারছেন। আর যদি এমনি রক্ত আসছে হালকা পাতলা তাহলে কি করবে? আমি অ্যান্টিবায়োটিক দিব বুঝতে পারছেন। গ্যাসের একটা ওষুধ দিলে ব্যথা থাকলে ব্যথার একটা দিল পাশাপাশি ড্রপ চাইলে ড্রপ দিতে পারে একটা তো আর একটা ওষুধ দিবা ট্রাক্সিল আছে না বা সামি ক্যাপসুল আছে না ওটা 3 বেলা দিলা আমার কথাকে বুঝতে পারছি 3 বেলা দিলে 3 বেলা খাও 2 দিন 3 দিন 5 দিন আর যে কয়দিন খাও রক্ত অ্যান্টিবায়োটিক করে দেওয়া হবে যে কোনো সে বিজায় না সে পুরো যায় এটা প্যাক আমার কথা বুঝতে পারছি। আবার দেখা গেল ন্যাজাল পলিপ সে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবেই না বুঝতে পারছি। তবে আগে ফাইন্ড আউট করতে হবে রক্তটা কেন আসছে সেটা ভেরি ভেরি কারণ আঘাত লাগা আসলে কিন্তু এক্সপ্লোর করা লাগে কারণ ভিতরে কথা তুমি প্যাক ভিতরে হাড়টি ভেঙে ব্যাক হয়ে আসে ওটা তো প্যাক করতে হবে না ইমিডিয়েট অপারেশন সেটা মানতে আর যদি প্যাক দেওয়া হয় তুমি তো নিঃশ্বাস নেবে ওই রুটি বলেন তার মানে কিন্তু মুখ থেকে নিঃশ্বাস হয় না বুঝতে পারছে। ব্লিডিং বেশি হলে ভিতরে আপনি যখন চাপ দিবেন ভাই তখন তো ব্লিডিং হবে না বন্ধ হয়ে যাচ্ছে। আমার তো ন্যাসাল প্যাকটার মূল কারণ হচ্ছে রক্তটা বন্ধ করা তাছাড়া তো বাইরের অংশটা যাবে শ্বাসের ধ্যান ধরে থাকে আর এদিকে তো তুমি জানি ক্যাপসুল ইনজেকশন দিচ্ছ অ্যান্টিবায়োটিক দিচ্ছ এটা তো চলবেই আর পাশাপাশি ন্যাসাল প্যাক দিতে হবে হ্যাঁ। তারপরে বলো রে স্যার অনেক সময় দেখা যায় মাঝে মাঝে হাত পা খবর লেগে যায়
বুঝতে লাগে অবশ্যই লাগে না কিলা লাগে তো কিছু লকারের সামনে কিনে দিব একটা ওয়েব মোড ইমিডিয়েট ওয়াটার জেল একটা দেবে ওয়াটার সাপোর্ট করে গ্যাসের একটা দেবে রোগী ঠিক হয়ে যাবে আর অবশ্যই বুঝতে হবে এখানে বুঝতে হবে হয় ক্যালসিয়ামের ঘাটতি থাকে স্যার রক্তের ঘাটতি থাকে আদারওয়াইজ ভিটামিন B1 B2 B6 ঘাটতি থাকে সেক্ষেত্রে নিউরোপি যেমন আছে খেতে পারে ক্যালসিয়াম এগুলো দিতে হবে এবং কিন্তু ইমিডিয়েট রেজাল্ট পাবে না খেতে থাকবে সময় আস্তে আস্তে স্যার চোখের সাইডগুলো চুল করা চোখে সাইডগুলো চুল করা বা হ্যাঁ না খুলে হতে পারে চুল চুলকায়। চুলকায় হ্যাঁ তুমি বাচ্চাদের ক্লাস চশমা পরে দেখবা যে অনেক উপকার আছে কষ্ট পেলে আসতে আসতে ভাত অনেক তারপরে স্যার চেম্বারে যদি মানে কোনো সময় যদি এমন পেশেন্ট আসে যে সেন্সলেস অবস্থায় নিয়ে আসছে মানে কেন জানো না এত কেউ ধরে নিয়ে আসে মানে প্রাথমিক অবস্থা আমাদের করণীয় কি মানে সদরে রেফার করার আগে আমাদের অবস্থায় হচ্ছে কি এখন যদি বুঝতে পারো একটা সেন্সলেস না কখন আসে আমি বলি সেন্সলেস অবস্থায় আছে তুমি 5 মিনিট এগুলো দেখবা আমাদের সাথে এখন দেখার পরও আপনি অনেক সুস্থ করতে পারেন সময় শুরু করতে পারেন কোনো জিনিস শুরু করে কিন্তু দরকার হয়ে যাবে তার আগে থেকে হিস্ট্রিতে ডায়াবেটিস আছে কিনা বিশেষ ছিল না এখন তোমার কাছে যদি মনে হয় ইমনি সেন্সলেস হয়ে গেছে তাহলে সেটা আলাদা বিষয় সুস্থতা ক্যাশে একটা ইনজেকশন দাও হ্যাঁ অ্যান্টিবায়োটিক একটা দাও চোখ মুখে পানি দাও তারপরে একটা স্যালাইন দাও ইমিডিয়েটলি ভালো হয়ে যাবে সুস্থ সেটা দাও হ্যাঁ একটা স্যালাইন টিএস বা কনসেন্ট দাও ইমিডিয়েটলি ঠিক হয়ে যাবে রোগী শুরু করে তাতে তোমার হেক্টরের বাইরে তোমার তার হাত দেওয়ার কোনো অসুবিধা নেই তোমার কাছে যদি ইউনি মনে হয় ইউনি অজ্ঞান হয়ে গেছে তারা কিছু করার আছে ইউনি ভালো আজকে পুরো টাকা ইনকাম করার জন্য একটা ক্যাশ ইনজেকশন আমি যেমন কিছু এই ওই দিলাম দিয়ে একটা ইনকাম করলাম ঠিক আছে বা ইউনি যদি অজ্ঞান হয় ইউনি ভালো তো হাত না দিলেও 1 ঘন্টা লাগবে 2 ঘন্টা লাগবে আর যদি শুরু করালে তো ব্যাক করবে তাহলে তোমার একটা বাইরে মনে রাখবা যদি ডায়াবেটিস থাকে সেটা যদি আগে থেকে পেশেন্ট থাকে মাথা ব্যথার যদি কোনো হিস্টোরি থাকে অজ্ঞান হওয়ার আগে বলছিল আমার মাথাতে ব্যথা করছিল বা প্রিভিয়াস আগে কোনো স্ট্রোক করার ছিল হ্যাঁ যদি এরকম কোনো হিস্টোরি থাকে তাহলে তুমি একটা জিনিস মাথায় দিলে মেবি এটা যদিও তুমি প্লান্টার রিফ্লেক্স একটা পরীক্ষা আছে পায়ের সেটা করে দেখতে পারো আমার মনে হয় ওই ক্ষেত্রে রিস্ক না হয় কারণ যত মনে রাখবা যদি স্ট্রোক করে স্ট্রোক 2 ধরনের হয় একটা ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক যেটা অক্সিজেনের অভাবে এখানে রোগী কখনো অজ্ঞান হবে না যদি অক্সিজেন স্বল্পতা হবে রোগীর একটা সাইড প্যারালাইসিস হবে দুর্বল হবে দিস ইজ কল্ড ইসকেমিক স্ট্রোক কিন্তু হেমোরেজিক স্ট্রোক যেখানে ব্লিডিং হয় না রক্ত খরো সেখানে রোগী 100% জ্ঞান থাকবে না বুঝতে পারছি আমার কথা তাহলে তো তুমি বুঝতে পারছো আসলে তো আমার জ্ঞান সাইড অবশ্যই স্ট্যাটিস্টিক্স লাগে আমি ব্যাপার আছে তার মধ্যে বুঝে শাসি যেটা আর কারো যদি অজ্ঞান হয়ে যায় আগে মাথা ব্যথা হিস্টোরি ছিল ভেতরে ব্লিডিং হচ্ছে তার মানে এটা তুমি বুঝতে পারছো স্ট্রোকের দিকে গেছে আর হেমোরেজিক স্ট্রোক হলে 100টা হলে হয়তো বা 10টা 20টা কথা ব্যাক করে ব্যাকলি মশক দেয় মারা যায় সেটা ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হয় হঠাৎ করে মারা যায় ওদের উপর কোনো বিশ্বাস থাকে হেমোরেজিক স্ট্রোকের কোনো বিশ্বাস নেই ইসকেমিক স্ট্রোক করে গ্যারান্টি আছে যে ইনশাআল্লাহ কিছু হবে না আল্লাহ মানে কিছু না কিন্তু হেমোরেজিক স্ট্রোকের কোনো বিশ্বাস যেমন সমান একবার সুস্থ হবে ভালো লাগে ট্রিটমেন্ট চলতেছে হঠাৎ করে বুঝতে পারছি এই তারপরে স্যার 1 মাস পার ধরে মানে বমি ভাব হচ্ছে কিন্তু এখানে বমির বিষয় কিন্তু একটা ডিপেন্ড করে এটা কিন্তু লাস্ট সাইন আর বমির বিষয়ে একটা জিনিস সেখানে পড়ে সেটা হচ্ছে
বমির আগে তোমাকে হিস্টোরি নিতে হবে আরো কয়েকটা। এক নম্বর কথা, তার অ্যাসিডিটি পাওয়া, মানে গ্যাসের সমস্যাটা না হয়, এক নম্বর। দুই নম্বর, তার মাথা ঘুরছে নাকি, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম। হ্যাঁ, মাথা ঘুরে। হ্যাঁ, এখন এই যে যেমন এই রোগীটার যেটা শোনো, এই রোগীটার মনোভাব কিছু না, কোনো সমস্যা মাথা ঘোরা ভালো হলে তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে। মাথা ঘোরা ভালো করে তারপর তুমি রিল্যাক্স। মাথা ঘোরাটা কি জন্য আসতে পারে? এটা বাবারে, এটাও কিন্তু কোয়া লাগবে, এটা দুটো কারণ হতে পারে। ওরা মাথার কারণে প্রবলেম হতে চিনি ক্লাস হতে পারে, অর্থাৎ রক্ত শূন্যতা হতে পারে, অভাব নাই। বলবো অনেক আগে এটা হিস্টোরি রোগী সদরে ভর্তি আছে, একটা নার্সের রোগী, নার্সের একটা আত্মীয় সদরে ভর্তি আছে, সাথে ডায়রিয়া আছে। হ্যাঁ, বমি বন্ধ হয় না। ও এই বিষটা প্যালোজি দুনিয়ার যা কিছু আছে সব দিছে, সদর ফেল হচ্ছে না, কারণ যেহেতু নার্স উনি জানে অনেক না ভুল দিল দেওয়ার কিছু সাত ভুল বমিও করে আছে। তারপরে মাথা ঘুরছে না, মাথা ঘুরছে, তখন তো এই জয়টি পয়েন্টটি এত কিছু ছিল না, বুঝতে পারছ, মানে এমন হচ্ছে তখন ভার বলবো মাথা ঘোরা মানে বললাম যা ভার বলতে ওই এক ডোজ ভার্বন খাওয়া সব বমি বন্ধ হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে মাথা ঘোরার থেকে আসতেছে বমি। আমার কথা বুঝতে পারছি, মাথা ঘোরা তো বন্ধ হয়নি, তুমি বমির ইনজেকশন দিচ্ছ কিছু সময় বন্ধ থাকছে, কিন্তু মাথা তো ঘুরতেই আছে আবার বমি। তার মানে কোনো সমস্যা আগে যে হচ্ছে না, তার মাথা ঘোরাটা বন্ধ করে। ওই রিভার আছে না, রিভার তিনবেলা দেন, পাশাপাশি অ্যাক্টিভ প্লাস সকালে একটা রাতে একটা বা ভার্বন দেন। হ্যাঁ, মাথা ঘোরা ভালো করে দেখুন যে ভোগ অনামাজি ঘুরতে হয়, এক্সট্রা বমির জন্য ওষুধ। অবশ্যই যদি কেউ বমি করে হিস্টোরি এটার মধ্যে তার অনেক সময় অ্যাসিডিটি থেকেও আসে, গ্যাস অনেক বেশি, গ্যাসের ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ সেখান থেকেও আসে। এই হিস্টোরি নিতে হবে। দুই নম্বর, তার মাথা ঘুরছে নাকি সেই হিস্টোরিটাও নিতে হবে। সাথে আরেকটা হিস্টোরি নিব, মাথা ব্যথা করে না। অনেকে মাথা ব্যথা থেকেও বমিয়ে আসে না, আমার কথা বলে এই হিস্টোরিটা, এই কয়েকটা হিস্টোরি নিলে বমি দেওয়া। আর নর্মাল যদি বমি হয় তুমি এই ডিস্টেন্স একটা ট্যাবলেট খাবে, এখানে আমার ভাগ আছে বমি, কখন বমি হয়, অনেক আছে খাওয়ার পর বমি হয়, সেখানে আবার ফাইব্রোটিক স্টেনোসিসও হতে পারে, বুঝতে পারছো? মানে একটু এটা আলাদা ভাবে ট্রিটমেন্ট। এই দাঁড়কে বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে বমি মানে নর্মাল বমি না, বমির কারণ আরো ঠিক আছে। আজকে তোমাদের ক্লাস